সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বিজনেসটার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা মূলধন ব্যয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বোর্ড কুমিল্লা বোর্ড 2019 সালের কোয়েশ্চেনটি সলিউশন করব। তবে সলিউশনে যাওয়ার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিবা, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে তোমার বন্ধুরা জানতে পারে এবং সবাই যাতে এখান থেকে উপকৃত হতে পারে। সো প্রতিবারই নিয়ে আমরা উদ্দীপক করবো না, জাস্ট আগে প্রশ্নগুলো আইডেন্টিফাই করবো। ফার্স্ট ওয়ান, আমাদের ম্যাথমেটিক্যাল যে প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত চিত্রা লিমিটেডের ইস্যুকৃত বন্ডের ব্যয় কত। তার মানে উদ্দীপকের চিত্রা লিমিটেড নামক কোনো একটি কোম্পানি রয়েছে, ওই কোম্পানি একটা বন্ড ইস্যু করেছে, উক্ত বন্ডের ব্যয়টা আমাদেরকে বের করতে বলেছেন, যেটাকে আমরা কস্ট অফ ডেট। সো আমরা ক নম্বর কোয়েশ্চেনটা আইডেন্টিফাই করলাম, এখানে আমাদেরকে কস্ট অফ ডেট বের করতে হবে। দেন এরপর বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত গঙ্গা লিমিটেডের মূলধন কাঠামোর দক্ষতা বিশ্লেষণ করো। তার মানে গঙ্গা লিমিটেড নামক কোন একটি কোম্পানি বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করেছেন। এই যে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করেছেন, ধরেন সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, সংরক্ষিত আয়, এই যে বিভিন্ন উৎস থেকে যে মূলধন সংগ্রহ করে, ওই মূলধনগুলোকে স্ট্রাকচারাল ভাবে দেখানোর নামে হচ্ছে মূলধন কাঠামো। অর্থাৎ কোন কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করেছে, মূলত এই টোটাল বিষয়টাকে বলা হয় ক্যাপিটাল স্ট্রাকচার আর মূলধন কাঠামো। তাহলে উদ্দীপকের গঙ্গা লিমিটেড হয়তো বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করেছেন, তাহলে তাদের মূলধন সংগ্রহটা করাটা কতটুকু দক্ষতার সাথে হয়েছে, এটা আমাদেরকে বিশ্লেষণ করে ভালো নাকি খারাপ এটা আমাদেরকে দেখতে বলেছেন। সো আমরা এরপরের কোয়েশ্চেনটাও বের করতে পেরেছি। তাহলে গ নম্বর কোয়েশ্চেন আমাদেরকে বলেছে মূলধন কাঠামোর দক্ষতা। তাহলে মূলধন কাঠামোর দক্ষতা মূলত আমরা বের করি হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা WACC, যেটাকে আমরা বলি গড় ভারযুক্ত গড় মূলধন ব্যয়, ভারযুক্ত গড় মূলধন ব্যয়। সো আমরা ঘ নম্বরে WACC করব, কারণ আমরা বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করা এটা কতটুকু যৌক্তিক হয়েছে, কতটুকু দক্ষতার সাথে হয়েছে, এটা বিশ্লেষণ করতে গেলে অবশ্যই আমাদেরকে ভারযুক্ত গড় মূলধন ব্যয় বের করতে হবে, যেটাকে আমরা WACC বলি। ওকে, সো এটা বের করতে বলেছেন আমাদেরকে ঘ নাম্বার কোয়েশ্চেনে। সো আমরা উদ্দীপক পড়া শুরু করব এবং র মেটেরিয়ালস গুলা কালেক্ট করব। ফার্স্ট ওয়ান আমাদেরকে বলছেন চিত্রা লিমিটেড 12% কুপন সুদে। 12% কুপন সুদ মানে হচ্ছে আয়ের মান হচ্ছে 12%, তাহলে আই ইকুয়াল টু 12%। এন্ড দেন আমাদেরকে বলতেছে 1000 টাকা অভিহিত মূল্যের 5 বছর মেয়াদী বন্ড ইস্যু করে। তাহলে 1000 টাকা অভিহিত মূল্যের, তাহলে ফেস ভ্যালু হচ্ছে কত, 1000 টাকা 5 বছর মেয়াদী, n ইকুয়াল টু 5। ওকে, এরপর বলা হচ্ছে প্রতিটি বন্ডের বিক্রয়জনিত খরচ 2%। তার মানে প্রত্যেকটা বন্ড যত টাকা দিয়ে বিক্রি করে ঠিক তার 2% হচ্ছে বিক্রয় খরচ। তাহলে এটাকে আমরা বলি ফ্লোটেশন কস্ট বা উত্তোলন ব্যয়। তাহলে উত্তোলন ব্যয় হচ্ছে 2%। ওকে, এখন দেখেন এরপর হচ্ছে অন্যদিকে গঙ্গা লিমিটেড। তার মানে এখানে এই বন্ডের সেল ভ্যালু কত এটা আমাদেরকে দেওয়া নেই। যখন কোনো বন্ডের সেল ভ্যালু দেওয়া থাকবে না, তখন মনে করবেন ফেস ভ্যালু যাহাই, লিখিত মূল্য যাহাই, ঠিক ওই মূল্যে বন্ডটি কি করা হচ্ছে, সেল করা হচ্ছে। তাহলে সেল ভ্যালু হচ্ছে কত, 1000। এখন দেখেন ফ্লোটেশন কস্ট 2%, তাহলে কার 2%, যেটা সেল ভ্যালু ওটা 2%। তাহলে আমরা ফ্লোটেশন কস্টটা বের করতে পারি, ফ্লোটেশন কস্ট টাকায় বের করতে পারি। তাহলে 1000 টাকা সেল ভ্যালু ইন্টু 2%, তাহলে আমাদের বের হয় 20 টাকা। ওকে, আমরা র মেটেরিয়ালস গুলো কালেক্ট করলাম। এরপর হচ্ছে দেখেন অন্যদিকে গঙ্গা লিমিটেড। তাহলে গঙ্গা লিমিটেডের কার্যটা আমাদের কোথায় বলেছেন, ঘ নাম্বার কোয়েশ্চেনে। সো আমরা ঘ নাম্বার কোয়েশ্চেনে শিফট করব যাতে র মেটেরিয়ালস গুলো লিখতে পারি। সো আমরা একটু দেখি, এখানে বলা হচ্ছে অন্যদিকে গঙ্গা লিমিটেড ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ারের মূলধন নিয়ে ব্যবসা পরিচালনা করে। তাহলে কি কি নিয়ে করে, ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, তিনটা। তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, তারপর হচ্ছে সাধারণ শেয়ার। দেখেন শেয়ার নিয়ে ব্যবসা পরিচালনা করে যার নির্দিষ্ট ব্যয় ও মূলধনের অনুপাত যথাক্রমে ব্যয় হচ্ছে 12%, 14%, 15%। তাহলে এটার ব্যয় হচ্ছে 12%, 14% and then 15%। যথাক্রমে যেহেতু বলেছে আমরা যথাক্রমে লিখতেছি। ওকে,
এরপর আমাদেরকে বলা হচ্ছে ভার বা মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত মানে হচ্ছে ভার, যেটাকে আমরা ওয়েট বলি। ওকে, তাহলে ওয়েটটা দিয়ে আছে 30, 30, 40। ওকে, তাহলে ওয়েটটাকে আমরা সবসময় কিসে লিখি? ওয়েটটাকে আমরা সবসময় লিখবো ডেসিমেলে। তাহলে 0.30, 0.30 and 0.40। ওকে, এখন এগুলা কি দিয়েছিল? এই যে এগুলা দিয়েছিল কস্ট। ওকে, আমরা র মেটেরিয়ালসগুলো কালেক্ট করেছি। দেন এরপরে কি বলে দেখি, বলা হচ্ছে কোম্পানির বিনিয়োগের উপর আয়ের হার হচ্ছে 15%। তার মানে কোম্পানি যা বিনিয়োগ করে ওইটার উপর তারা আয় এক্সপেক্ট করে, প্রত্যাশা করে হচ্ছে 15%। ওকে, তাহলে যে ব্যবসাতে এই মূলধনটা বিনিয়োগ করেছেন ওখান থেকে তিনি ইনকাম প্রত্যাশা করতেছেন গঙ্গা লিমিটেড 15%। তাহলে আমরা লিখতে পারি প্রত্যাশিত আয়ের হার, আয়ের হার 15%। ওকে, দেন এরপর বলছে উভয় কোম্পানির কর্পোরেট কর হার হচ্ছে 30%। তার মানে প্রত্যেকটা গঙ্গা লিমিটেড এবং চিত্রা লিমিটেড উভয় কোম্পানির কর্পোরেট ট্যাক্স হার হচ্ছে 30%। তাহলে আমরা লিখতে পারি ট্যাক্স ইকুয়াল টু 30%। এন্ড দেন আমরা নেক্সট কোয়েশ্চেন ও ট্যাক্সটা লিখে দিব, যেহেতু এটা উভয়ের ইনফরমেশন। তাহলে এখানে লিখে দিব ট্যাক্স 30%। ওকে, এখন দেখেন আমাদের উদ্দীপক পড়া শেষ, আমরা জাস্ট সলিউশন করব। ওকে, সো আমাদেরকে এখানে বলা হচ্ছে কস্ট অফ ডেপ্ট বের করতে। এখন কস্ট অফ ডেপ্ট যদি বের করতে হয় আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ধরনের বন্ড। দেখেন এটার এন এর মান দিয়ে আছে, তাহলে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে চিরস্থায়ী বন্ড, সরি পরিশোধযোগ্য বন্ড। এন্ড দেন এখানে দিয়ে আছে ইন্টারেস্ট রেট, এটা দিয়ে সাথে সাথে আমরা আরো বুঝে গেলাম এটা পরিশোধযোগ্য বন্ড 100%। কারণ যদি আয়ের মান দেওয়া না থাকতো, যদি এন এর মান দেওয়া থাকে তাও এটা জিরো কুপন বন্ড হইতো। যেহেতু এখানে আয়ের মান এন এর মান উভয় বন্ডের উভয় মান নিয়ে দিয়ে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বুঝে নিব পরিশোধযোগ্য বন্ড। ওকে, তাহলে পরিশোধযোগ্য বন্ডের বের করার সূত্র কি? কস্ট অফ ডেপ্ট ইকুয়াল টু আই 1 মাইনাস ট্যাক্স। দেখেন যেহেতু এখানে কিসের মান দিয়ে আছে? ট্যাক্সের মান দিয়ে আছে, তাহলে ট্যাক্সটা বাদ দিতে হবে, প্লাস MB minus NSB net sale value divided by N, MB plus NSB divided by 2। এখন আমরা মানগুলো বসাই। দেখেন বড় হাতের আয়ের মান কি দিয়ে আছে? নাই, এখানে কোথাও দিয়ে আছে? নাই। তাহলে আমরা বের করতে পারি, তাহলে কিভাবে বের করবো? বড় হাতের আয়ের মান ইকুয়াল টু ফেস ভ্যালু হচ্ছে 1000 ইন্টু কত পার্সেন্ট? 12%। সো আমরা লিখতে পারি 12%। তাহলে আমরা বড় হাতের মান বের করতে পারি কত? 120। সো আমরা লিখবো 120, 1 মাইনাস ট্যাক্স, ট্যাক্সের পরিমাণ হচ্ছে কত? 30%। সো এটাকে আমরা ডেসিমেলে লিখলে কত হয়? 0.3 প্লাস এমবি দিয়ে ছিল কত? 1000 মাইনাস এনএসপি। তাহলে এনএসপি কিভাবে বের করে? সেল ভ্যালু থেকে উত্তোলন ব্যয় বাদ দিয়ে। তাহলে এটা সেল ভ্যালু কত? 1000। তাহলে 1000 মাইনাস উত্তোলন ব্যয়। তাহলে উত্তোলন ব্যয় কত দিয়ে আছে? এই যে আমরা বের করেছি 20। সো আমরা 20 লিখলাম। ওকে, এন ইকুয়াল টু কত দিয়ে আছে? দেখেন এন ইকুয়াল টু হচ্ছে 5। সো আমরা 5 লিখলাম। ওকে, এখন এরপরটা এমবি 1000 প্লাস এনএসবি। এনএসবি কিভাবে বের করছি? 1000 মাইনাস 20 ডিভাইডেড বাই 2। ওকে, এখন দেখেন আপনি যদি এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা সুচারুভাবে করেন তাহলে সেক্ষেত্রে আপনি যে মানগুলো পাবেন এটা আমি একটু করে বলি। ফার্স্ট ওয়ান হচ্ছে এখানে 120 1 মাইনাস 0.3, এটা যদি ইন্টু করি 7 তাহলে 84 আসে, প্লাস এখানে 1000 মাইনাস 20 তাহলে 980, 1000 থেকে 980 গেলে 20 কে 5 দিয়ে ভাগ করলে 4। ওকে, তাহলে 1000 প্লাস 980 কে যোগ করলে 1980, 2 দিয়ে ভাগ করলে 990। তাহলে সেক্ষেত্রে 990 দিয়ে যদি আমরা 88 কে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের মান আসে 0.89। এটাকে আমরা পার্সেন্টেজ প্রকাশ করতে চাইলে 100 দিয়ে গুণ দিব, তাহলে সেক্ষেত্রে আমাদের মান আসবে 8.9%। ওকে, সো আশা করি তোমাদেরকে হয়তো বুঝাতে পেরেছি আমি। তাহলে আমাদের মান আসছে কত? 8.9%। ওকে, দেন আমরা নেক্সট কোয়েশ্চেন আনসার দিব। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলেছে কি বের করার জন্য? ডাব্লিউএসএসসি বের করার জন্য। এখন ডাব্লিউএসএসসি বের করতে গেলে আমাদের সূত্র তো জানা আছে, ঠিক আছে? কি সূত্র?
আমরা জানি WSC সূত্র কি, WACC, এটা সূত্র হচ্ছে কস্ট অফ ইকুইটি, ওয়েট অফ ইকুইটি প্লাস কস্ট অফ প্রেফারেড স্টক, ওয়েট অফ প্রেফারেড স্টক প্লাস কস্ট অফ ডেট, ওয়েট অফ ডেট। ওকে, যেহেতু সম্পর্কিত আয়ের ব্যয় দিয়ে নেই, আমাদেরকে এটা করতে হচ্ছে না, কারণ আমাদেরকে ব্যয় দিয়ে আছে কয়টা, 3টা। দেখেন, ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার। ওকে, তাহলে আমরা 3টারই করতেছি। ওকে, তাহলে সাধারণ শেয়ার কত দিয়েছে, 15, তাহলে এটার ভাগ দিয়েছে 40, তাহলে আমরা একসাথে লিখে ফেলতে পারি 15 ইন্টু 0.4 প্লাস কস্ট অফ প্রেফারেড স্টক। তাহলে কস্ট অফ প্রেফারেড স্টক কত দিয়ে আছে, দেখেন 14% ব্যয়, 0.30 হচ্ছে ভার, তাহলে 14% ইন্টু কত পার্সেন্ট, 3.3 প্লাস। এখন দেখেন এই কস্ট অফ ডেট কিন্তু আমাদেরকে দেওয়া আছে 12%, কিন্তু এখানে একটা কাহিনী করেছে, এখানে ট্যাক্স দেওয়া আছে। যদি কখনো ঋণপত্রের ব্যয় দেয়া আছে কিন্তু ট্যাক্সের পরিমাণ যদি দেয়া থাকে, তাহলে মনে রাখবেন এই ঋণপত্রের ব্যয় যেটা দেওয়া আছে এটা হচ্ছে কর পূর্ববর্তী ব্যয়, তাহলে আমাকে কর পরবর্তী ব্যয় বের করতে হবে। সো আমি করতে পারি কস্ট অফ ডেট ইকুয়াল টু কর পূর্ববর্তী ব্যয় ইন্টু 1 মাইনাস ট্যাক্স। ওকে, তাহলে কর পূর্ববর্তী ব্যয় কত দিয়ে আছে, 12, 1 মাইনাস ট্যাক্সের পরিমাণ হচ্ছে 0.3, অর্থাৎ 30% ডেসিমেলে প্রকাশ করছি, তাহলে 8.4%। ওকে, তাহলে 8.4% আসে। দেন তাহলে আমরা বসাতে পারি 8.4% ইন্টু ওয়েট অফ ডেট হচ্ছে 0.3, তাহলে আমরা করি, তাহলে 6 প্লাস 4.2 প্লাস 2.52, দেন আমরা যদি এগুলো সবগুলো প্লাস করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 12.72%। ওকে, তাহলে দেখেন আমাদের WSC অর্থাৎ ঘর মূলধন ব্যয় কিন্তু আমরা বের করেছি 12.72%। এখন দেখেন, আপনি একটা বিষয় আপনাকে আমি বলি, ধরেন আপনি এটা হচ্ছে আপনার বিজনেস, এখন এই বিজনেসে আপনি বিনিয়োগ করেছেন 3টা উৎস থেকে নিয়ে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, এবং যা বিনিয়োগ করেছেন ওগুলার বিপরীতে যা বিনিয়োগ করেছেন মূলধন, ঠিক ওই মূলধনগুলোর ব্যয় হচ্ছে 12.72%। এখন যে বিজনেসে বিনিয়োগ করেছেন ওই বিজনেস থেকে আপনার ইনকামের পরিমাণ কত, বা আপনার এক্সপেক্টেড রিটার্নটা কত। দেখেন এক্সপেক্টেড রিটার্ন কিন্তু আমাদেরকে দিয়ে আছে কত পার্সেন্ট, 15%। আচ্ছা বলেন, এই ব্যবসায় আপনি বিনিয়োগ করেছেন, সেক্ষেত্রে আপনার ব্যয় হচ্ছে 12.72%, এবং এই ব্যবসা থেকে আপনি রিটার্ন পাবেন কত এক্সপেক্ট করতেছেন, 50%। তাহলে 15% আয় বুক করে আমি যদি 12.72% ব্যয় করি, তাহলে খারাপ কি? দেখেন আমি ব্যয় করতেছি 12.72%, কিন্তু ইনকাম করবো কত, 15%। তাহলে বলেন তো এই ব্যবসা প্রতিষ্ঠানের যে মূলধন কাঠামো, যে দক্ষতা, আসলে কি দক্ষ নাকি অদক্ষ? অবভিয়াসলি দক্ষ, কারণ তাদের আয়ের হারের তুলনায় ব্যয়ের পরিমাণ কি কম। সো আমরা এটা লিখতে পারি, তাহলে আমরা নতুন একটা পেজ নিয়ে লিখতে পারি গঙ্গা লিমিটেড এর মূলধন কাঠামো দক্ষ। ওকে, কেন? যেহেতু গড় মূলধন ব্যয় অপেক্ষা প্রত্যাশিত আয়ের হার বেশি। ওকে, একটু লিখলে কিন্তু আপনি পূর্ণাঙ্গ 4 নাম্বার পাবেন। আশা করি সকলকে বুঝাতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।